সময় ভাই বোনেরা, কমরেড ক্যাস্ট্রোর প্রতি আমরা শ্রদ্ধা জানাই। সাথে সাথে এই দিকটাও বলতে চাই, যে মানুষটা শ্রদ্ধেয় কিন্তু তার কাজের জন্যই আমাদের সামনে শ্রদ্ধেয় হয়ে আছেন। কী কাজ করেছিলেন কমরেড ফিদেল ক্যাস্ট্রো? আজকে যারা আমরা পত্রপত্রিকা পড়ছি, তার শত্রু অথবা তার মিত্র, তারা কেউই কিন্তু তার কাজটাকে উপেক্ষা করতে পারছে না। এবং প্রত্যেকের কাছে এটা একটা বিস্ময়ের মতো বিষয় যে গোটা পৃথিবীর ভূখণ্ডের আয়তন প্রায় 15 কোটি বর্গ কিলোমিটার, কিউবার আয়তন 1,09,000 বর্গ কিলোমিটার। গোটা পৃথিবীর মানুষের সংখ্যা 700 কোটি, কিউবার মানুষের সংখ্যা ছিল 1,12,00,000। তার পৃথিবীর তুলনায় কি আয়তনে, কি জনসংখ্যায়, কত ক্ষুদ্র একটা দেশ, কিন্তু গোটা পৃথিবীতে এই দেশটা কিরকম একটা দৃষ্টান্ত তৈরি করে রেখেছে। যেমন গোটা পৃথিবীতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে প্রতি 500 জন মানুষের জন্য একজন ডাক্তার থাকা দরকার। স্বাধীনতার পরে আমরা উন্নয়নের এত জোয়ার দেখেছি, তারপর আমাদের 3,650 জন মানুষের জন্য একজন ডাক্তার আমরা নিয়োগ করতে পারি। আর কিউবা একটা পশ্চাৎপদ পিছিয়ে পড়া দেশ, যে দেশের আয় বলতে আখ চাষ করা, কিছু ফলের আবাদ করা, তামাক চাষ করা, কফি আর সামান্য কিছু খনিজ পদার্থ, এই ছিল যে দেশ। এবং সেই দেশ 1959 সাল থেকে এখন পর্যন্ত একটা মার্কিন অবরোধের মধ্যে আছে। সেই দেশ কিভাবে 130 জন মানুষের জন্য একজন করে ডাক্তার তৈরি করে? এটা কি কোনো জাদুমন্ত্রে সম্ভব করেছিল তারা? কিংবা যদি বলি যে কিউবা যখন ঘোষণা দিয়ে বলছে যে কিউবাতে একটা শিশু পুষ্টিহীন নয়, বলছে যে কিউবাতে কোনো শিশু রাস্তায় ঘুমায় না, কিউবাতে 100 জন শিশু প্রত্যেকে তারা লেখাপড়া করতে পারে। ইংল্যান্ড থেকে একটা প্রতিনিধি দল গিয়েছিলেন, তারা কিউবার শিক্ষা ব্যবস্থা দেখে যে 100% যারা শিক্ষিত বলছে, তারা একটা দুর্গম পাহাড়ি অঞ্চলে গিয়ে দেখেছিল সেই স্কুলে ছাত্র মাত্র একজন, কিন্তু শিক্ষক 12 জন। তারা বলেছে যে একজন ছাত্রের জন্য 12 জন শিক্ষক কেন? সে বলছে কিউবা প্রত্যেক মানুষকে গুরুত্ব দেয়। যে স্কুলে 100 জন ছাত্র, সেই স্কুলের ছাত্রদেরও যেমন 12টা সাবজেক্ট পড়া দরকার, যে স্কুলে একজন ছাত্র তারও তো 12টা সাবজেক্ট পড়া দরকার, তাহলে সে রাষ্ট্রের কাছে সমান গুরুত্বপূর্ণ। এটা দেখে তারা বলেছেন যে পৃথিবীর কোথাও এই ধরনের মানুষের প্রতি ভালোবাসাপূর্ণ শিক্ষা ব্যবস্থা কোথাও নেই। বলছে যে যেখানে মানুষের গড় আয়ু 79 বছর, যেখানে তারা বলছেন যে দেশে এইডসে আক্রান্ত হয়ে কোনো শিশু জন্মগ্রহণ করে না। আর সেই সময় আমরা পাল্টাটা দেখি, প্রতিদিন পৃথিবীতে 40,000 শিশু মৃত্যুবরণ করে অপুষ্টি এবং খাদ্যাভাবের জন্য, সংক্রমণ থেকে। ক্যাস্ট্রো একবার বলেছিলেন যে হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোমা ফেলে তারা যে মানুষ মেরেছিল, প্রতিদিন পৃথিবীতে সেই পরিমাণ মানব সন্তান মৃত্যুবরণ করে আমাদের পুঁজিবাদী শোষণ এবং এই নিপীড়নের কারণে। এটা কেমন করে হলো? এই জাদুটা কে দেখালেন এবং এই জাদুকরই বাকে? সেই জাদুটার নাম আমরা বলেছিলাম একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা। আর জাদুকর ছিলেন ফিদেল ক্যাস্ট্রো। এবং এই ফিদেল ক্যাস্ট্রো যখন মৃত্যুবরণ করলেন, একটু আগে আপনি দেখেছেন তার অনেকগুলো লেখা সংকলন করে একটা লেখা করা হয়েছিল। বুশ তাকে খুব খোঁচা মেরে বলেছেন এখন যে দরিদ্র দেশের দরিদ্র প্রেসিডেন্ট। তখন তিনি যে কথাটা বলেছিলেন, দরিদ্র দেশের দরিদ্র প্রেসিডেন্ট 51 বছর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও তিনি বলছেন আমার পকেটে কিন্তু $1 নেই। কিন্তু সেই জনগণের কাছে কি আছে? সেই জনগণ হলো আমেরিকা সহ ল্যাটিন আমেরিকা, উত্তর আমেরিকার দেশগুলোর মানব সম্পদ সূচকের দিক থেকে কিউবা হলেন 8ম। মানে এতখানি উন্নত জীবনযাপনের মানুষকে নিয়ে এসেছে। মাথাপিছু আয় যদি যেটা পিপিপি, পারচেজ পাওয়ার প্যারিটি যদি ধরা হয়, তাহলে প্রায় $20,000। আর যদি নমিনাল মানে অন্যান্য দেশের সঙ্গে স্ট্যান্ডার্ডে ধরা হয়, তাহলে $7,500 হচ্ছে তাদের মাথাপিছু আয়। অথচ এই দেশ কিন্তু কোথাও কিছু রপ্তানি করতে পারে না। এই দেশ তাকে নিজেকেই সবকিছু করতে হয়। কিউবার রপ্তানি দ্রব্যের মধ্যে তারা প্রধান রপ্তানি দ্রব্য বানিয়েছে শেষে মানব সম্পদ। তারা বলেছে প্রতি বছর তারা যে দেশ তারা 1,30,000 ডাক্তার বানিয়েছে। কোন সময় এই ডাক্তার বানানো শুরু করলো? যেই সময় পেরেস্ত্রয়িকা এবং গ্লাসনোস্টের কথা বলে একটা সংশোধনবাদী রাজনীতি চূড়ান্ত জায়গায় সোভিয়েত ইউনিয়ন পৌঁছে গেল, যারা কিউবাকে তখন বললো এখন আর কিউবাকে তারা সহযোগিতা করবে না।
কিউবাকে যদি কোনো কিছু নিতে হয় সোভিয়েত ইউনিয়ন থেকে, তাহলে অন্যান্য দেশের মতো দাম দিয়ে নিতে হবে। আর কিউবা যে চিনিটা বিক্রি করে সেটা সস্তায় বিক্রি করতে হবে। ক্যাস্ট্রো তখন বলেছিলেন, এটা কোন ধরনের উন্নয়ন করছো তোমরা সোভিয়েত ইউনিয়নে? বলছে এটা একটা পুঁজিবাদের পথে সোভিয়েত ইউনিয়ন হাঁটছে, এবং এই সোভিয়েত ইউনিয়ন পুঁজিবাদের পথে হাঁটলে তার পরিণতি কি হবে সেটা তিনি তার লেখায় যেমন বলেছিলেন যে ওরা বলছে যে সমাজতন্ত্রকে উন্নত করতে হবে। আমরা কেউ এই নীতির বিরোধিতা করি না, কিন্তু মার্ক্সবাদ লেনিনবাদের মৌলনীতিগুলোকে বিসর্জন দিয়ে সমাজতন্ত্রের উন্নতি বিধান কি সম্ভব? তাদের এই তথাকথিত সংস্কার পুঁজিবাদী পথেই তাদেরকে নিয়ে যাবে। এবং তখন কিউবা বলেছিল যে আমরা সোভিয়েত ইউনিয়নের পিছনে পিছনে হেঁটে বিপ্লব করি নাই, লাল ফৌজ আমাদের দেশে বিপ্লব করে দেয়নি। এদেশের বিপ্লব আমরা করেছি দেশের জনগণের সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে। ফলে বিপ্লবকে কিভাবে করতে হয় তা যেমন কিউবান জনগণ জানে, বিপ্লবকে কিভাবে রক্ষা করতে হয় সেটাও তারা জানে। এবং সেই সময় গোটা পৃথিবীর মানুষের কাছে একটা বিস্ময় ছিল এরকম যে কিউবা খাদ্য উৎপাদনটাকে বাড়িয়ে এমন জায়গায় নিয়ে এসেছিল যে মাথা পিছু তারা প্রতিদিন 3000 কিলো ক্যালোরি খাদ্য সরবরাহ করতে পারত। 3000 কিলো ক্যালোরি পরিমাণ তাপ উৎপাদন করতে পারে এরকম। সোভিয়েত ইউনিয়নের এই অসহযোগিতা আর আমেরিকার এই ব্লকেট এর কারণে খাদ্য সরবরাহের পরিমাণ নেমে দাঁড়ালো 1800 কিলো ক্যালোরি। কিউবা তখন জনগণকে নিয়ে তার একটা পরিকল্পনা যে আমাদের এত বড় একটা সামাজিক চাপের মধ্যে পড়েছি, অর্থনৈতিক চাপের মধ্যে পড়েছি, রাজনৈতিক চাপের মধ্যে পড়েছি, কিভাবে মোকাবেলা করব? তখন সিদ্ধান্ত হলো শিশুরা, বৃদ্ধরা, গর্ভবতী মায়েরা এবং হাসপাতালের যারা রোগী আছে তাদের জন্য সর্বোচ্চ বরাদ্দ দিয়ে বাকি সবার বরাদ্দ কমিয়ে দিতে হবে। সেই সর্বোচ্চ বরাদ্দটা দিয়ে কমাতে গিয়ে তাদের মাথাপিছু খাদ্য গ্রহণের ক্যালোরির পরিমাণ দাঁড়ালো 1800। 10টা বছর কিউবা এই পথে দেশের মানুষকে পরিচালিত করেছে। একদিন দুই দিন অভাব সহ্য করা যায়, কিন্তু 10টা বছর একটা জনগোষ্ঠীকে কিভাবে এই পথে তিনি পরিচালিত করলেন। এবং এই 10 বছরের মধ্যে তারা 3টা কাজ করেছে। যেহেতু সোভিয়েত ইউনিয়ন থেকে তারা সার নিয়ে আসতো, সোভিয়েত ইউনিয়ন সার দিচ্ছিল না, ফলে তারা জৈব সারের একটা গবেষণা দাঁড় করায় যে বাতাস থেকে, বাতাসের মধ্যে 78% আছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনটাই আমরা কিন্তু ইউরিয়ার মাধ্যমে দিই। যদি ইউরিয়া সার না দিয়ে জমিতেই মাটিতেই থাকে অ্যাজোটোব্যাক্টার, রাইজোব্যাক্টার নামে এক ধরনের ব্যাকটেরিয়া, তারা বাতাস থেকে নাইট্রোজেন ফিক্স করতে পারে। ওই নাইট্রোজেনকে যদি ফিক্স করানোর জন্য এই ব্যাকটেরিয়াকে জৈব সার হিসেবে রূপান্তরিত করা যায়, তাহলে আর আমাদের সার আমদানি করতে হবে। ফলে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা না পেয়ে তারা পঙ্গু হয়ে যাবে মনে করেছিল যারা, তারা গবেষণার মাধ্যমে এমন একটা জায়গায় চলে গেল যে জৈব সারের পরিমাণ এমন বাড়িয়ে দিল যে কিউবার খাদ্য উৎপাদন অনেক বেড়ে গেল। ফলে সার আমদানি করার খরচ কমে গেল, জৈব সার ব্যবহার করার টেকনোলজি তারা। সেই সময় তারা দেখলো তাদের একটা বড় দক্ষতা আছে, তাদের মানব সম্পদের দক্ষতা, শিক্ষার দক্ষতা। ডাক্তার বানাতে গিয়ে তারা 1,30,000 ডাক্তার বানায়। আমরা স্বাধীনতার পর গত 45 বছরের সব মিলিয়ে ডাক্তার বানিয়েছে 51,000, তার মধ্যে 43,000 চাকরি করে। আর কিউবা 1,30,000 ডাক্তার বানালো, এবং এই ডাক্তারদের একটা বিরাট অংশ ল্যাটিন আমেরিকার দেশগুলোকে পাঠালো। তারা সেই দেশে গিয়ে চিকিৎসা করে টাকাটা কিউবাতে পাঠালো। আমাদের দেশ থেকে তো প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ যায় বিদেশে। খেয়াল করে দেখেন যে মূল্যবোধের পরিবর্তন মানুষকে কি রকম মানুষ বানিয়ে ফেলে। ওরা টাকাটা পাঠাতো কিউবার জনগণের জন্য। আমাদের দেশের যারা টাকা পাঠায় তারা খুব বেশি হলে পরিবারের জন্য পাঠান, আর কেউ কেউ টাকা রোজগার করে দেশের বাইরে সম্পদ সৃষ্টি করেন। তাহলে এইখানে মানুষ কিন্তু দুইজনই, কিন্তু দুই মানুষের মধ্যে পার্থক্য কে ঘটিয়ে দিল? পার্থক্য ঘটে গেল কিন্তু আদর্শে। অনেকে মনে করেন যে কিউবা কেমন করে যে টিকে আছে ফিদেল ক্যাস্ট্রোর একটা ক্যারিসমেটিক প্রভাবের কারণেই বোধহয় টিকে আছে। কিন্তু ফিদেল ক্যাস্ট্রো সেটা বলেছিলেন এটা কোনো ক্যারিসমেটিক প্রভাব না, এটা হচ্ছে একটা গোটা জনগোষ্ঠীকে একটা রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করার ফল। যে কারণে বলেছিলেন যে ইট ইজ ইজি টু ফর্ম এ নেশন, বাট ইট ইজ টাফ টু শেপ এ সোসাইটি। একটা জাতিকে জন্ম দেওয়া সহজ, কিন্তু একটা সমাজে একটা কাঠামো তৈরি করা খুবই কঠিন। সোভিয়েত সমাজতান্ত্রিক সমাজ তারা যখন এইরকম একটা ঝুঁকির মধ্যে, সেই সময় কিউবা কিন্তু তার সমাজের এই কাঠামো নির্মাণ করছেন। সেই কাঠামো নির্মাণ করতে গিয়ে তারা নির্মাণ করছেন এমন এক কাঠামো যে রোগীর চিকিৎসা করা ডাক্তারের দায়িত্ব নয়, ডাক্তারের দায়িত্ব হচ্ছে রোগীর যাতে রোগ না হয়। রোগী চিকিৎসা করলে আমি টাকা পাবো, এটা পুঁজিবাদী সমাজ শেখায়।
আর সমাজতান্ত্রিক সমাজ শেখাচ্ছে যে এমন ব্যবস্থা করব যাতে রোগগ্রস্তই মানুষ না হয়, মানুষ যেন সুস্থ সবল থাকে। তাহলে এই যে শিক্ষাটা তিনি দিতে পেরেছিলেন, এর পেছনে মানুষ গড়ার সেই শিক্ষাটা ছিল। সেই মানুষ গড়ার শিক্ষাটা এসেছিল একটা সমাজতান্ত্রিক আদর্শের মধ্যে থেকে। অনেকে বলেন ক্যাস্ট্রো তো আর সমাজতন্ত্রী ছিলেন না, ক্যাস্ট্রো তো কমিউনিস্ট ছিলেন না, তিনি একজন জাতীয়তাবাদী ছিলেন। কিন্তু ক্যাস্ট্রো একজন মানুষ কিভাবে জাতীয়তাবাদী সংগ্রাম থেকে সমাজতন্ত্রী থেকে কমিউনিস্টের দিকে যায়, তারও যে ধাপে ধাপে অগ্রগমন হয় ক্যাস্ট্রোর জীবন দেখতে এটা বোঝা যায়। তার বাবার হাজার হাজার বিঘার সম্পত্তি থেকে মৃত্যুর সময় তিনি বলছেন আমার পকেটে $1 নেই, কিন্তু তার পক্ষে লক্ষ লক্ষ মানুষ আছে। ক্যাস্ট্রোর মৃত্যুর পরে মানুষ যেমন দুঃখ পেয়েছে, 90 বছর তো একটা মানুষের স্বাভাবিক মৃত্যুর সময়, এতে আর দুঃখ পাওয়ার কি আছে? কিন্তু দুঃখ পেয়েছে এই কারণে যে এই মানুষটাকে তারা ভালোবাসে। এই মানুষটাকে যারা ভালোবাসতো, কেউ তার সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল না, প্রত্যক্ষভাবে হয়তো চিনতো না, কিন্তু একটা জিনিস জানতো, পৃথিবীর এক প্রান্তে ছোট্ট একটা দেশ কিন্তু কত বড় একটা স্বপ্নকে তারা ধারণ করেছে, এবং এই স্বপ্নটাকে শুধু নিজেরা ধারণ করে নাই, পৃথিবীর যেখানেই মানুষের মুক্তির সংগ্রাম, সেখানেই কিউবা কিছু না কিছু ভূমিকা পালন করার চেষ্টা করেছে। যেমন সেটা একটু আগে নিকি বলেছে, সেটা অ্যাঙ্গোলাতে তাদের ভলান্টিয়ার পাঠানোর জন্য ক্ষেত্রে, সাউথ আফ্রিকাতে সে পাঠানোর জন্য, নামিবিয়াতে পাঠাবার জন্য, কিংবা সর্বশেষ আপনারা দেখেছেন ভেনেজুয়েলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ, কিন্তু সেই ভেনেজুয়েলার 50% মানুষ নিরক্ষর। এপাশে কলম্বিয়া পৃথিবীর চতুর্থ বৃহত্তম কয়লা রপ্তানিকারক দেশ, সেই দেশে 50% মানুষের ঘরে বিদ্যুতের আলো জ্বলে না। তাহলে এই একদিকে কলম্বিয়াতে, একদিকে ভেনেজুয়েলাতে তারা সেখানে ডাক্তার পাঠানো, শিক্ষক পাঠানো, যাতে একটা শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করে দেওয়া হয়। ফলে সেও কিন্তু তার ছোট্ট দেশ হয়েও তার আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক সমাজতান্ত্রিক দায়িত্বও সে পালন করেছে। এই দায়িত্ব পালন করবার জন্য একজন মানুষকে যে তৈরি করতে হয়েছে, সেই মানুষ কেমন করে তৈরি হলো সেটার একটা ছোট্ট বর্ণনা দিয়ে আমি আমার কথাটা শেষ করতে চাই। যখন মানকাটা দুর্গ আক্রমণের পরে কোর্ট মার্শালে তাকে বিচার করা হচ্ছে, সেই বিচারালয়ে তিনি যে বক্তৃতাটা করেছিলেন, এই বক্তৃতাটা গোটা পৃথিবীতে অসংখ্য কপি যেমন বিলি হয়েছে, মানুষকে উদ্বুদ্ধ করবার মতো একটা দারুণ বক্তৃতা এটা। ইতিহাস একদিন আমাকে মুক্ত করবে, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি, ইতিহাস আমাকে মুক্ত করবে। সেখানে তিনি দেখিয়েছিলেন যে কেন আমি এই পথে এলাম। তিনি বলছেন কিউবার যে মানুষ, যে জনসংখ্যা, আর কিউবার যে জমি, কিউবাতে একটা মানুষের ক্ষুধার্ত থাকার কথা নয়, কিউবায় তো একজন মানুষের নিরক্ষর থাকার কথা নয়। তাহলে কিউবার মানুষ ক্ষুধার্ত কেন? কিউবার মানুষ নিরক্ষর কেন? কিউবার মানুষ দরিদ্র কেন? তিনি বলছেন যে আমরা হিসাব করে দেখেছি, এই জমিতে চাষাবাদ করলে কোনো মানুষের না খেয়ে থাকার কথা নয়। তিনি বলেছেন যে রাষ্ট্রের তাহলে ভূমিকা কি হবে? রাষ্ট্র কি মানুষকে মারার জন্য টাকা বরাদ্দ করবে, নাকি মানুষকে শিক্ষিত করার জন্য টাকা বরাদ্দ করবে? তিনি বলছেন যখন মানুষকে মারার চাইতে তাকে শিক্ষিত করা বেশি জরুরি বলে মনে হবে, তখন টাকার কোনো অভাব থাকবে না। 1953 সালে তিনি বলছেন যে আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে আমাদের শিক্ষকদের বেতন আমরা করে দেবো $300, কারণ যে শিক্ষক মানুষ তৈরি করবেন তার বেতন সবচেয়ে বেশি হওয়া উচিত। এবং তিনি বলছেন যে আমরা যে স্বপ্ন দেখছি, শুধু কি স্বপ্ন, নাকি এটা আমাদের কর্তব্য? আমরা মনে করি কিউবার একজন মানুষেরও দরিদ্র থাকার কোনো অবকাশ নাই, কিন্তু কেন এটা আছে? তিনি বলছেন যে মহামান্য বিচারপতিগণ, আপনারা তো চোরের বিচার করেন এবং চোরের বিচার করে তাদেরকে জেলে পাঠান, কিন্তু যারা সরকারের কোটি কোটি টাকা চুরি করে তাদের কি আপনারা জেলে পাঠান? তাদেরকে আপনারা জেলে পাঠান না। তাদের জন্য কোনো আদালত নাই, তাদের জন্য কোনো সাজা নাই, এবং তাদের সঙ্গে আপনারা বছরের কোনো একদিন একসঙ্গে খানাপিনা করেন, অথবা কখনো কখনো তাদেরকে আপনারা শ্রদ্ধা করেন। তাহলে এখানে তিনি দেখালেন যে চোরকে শাস্তি দেবার আইন আছে। কোন চোর? অভাবের জ্বালায়। বলে কোনো চোরকে কি কখনো আপনি বিচার করার সময় জিজ্ঞেস করেছিলেন সে কতদিন ধরে বেকার আছে, সে যা রোজগার করে তাতে তার সংসার চলে কিনা, তার ছেলে মেয়েরা না খেয়ে থাকে কিনা? এটা কোনোদিন আপনারা জিজ্ঞাসা করেননি। তার মানে শ্রেণী বৈষম্যের একটা চিত্র তার সামনে যেমন চলে এসেছে, আবার শ্রেণী বৈষম্য দূর করার স্বপ্নটাও তার সামনে এসেছে। যেমন করে ধরুন আমাদের দলটা যখন শুরু হয়, সেই সময় আমাদের দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের সমাজতন্ত্র হলে কি করতে পারবে? এত জনসংখ্যা বিস্ফোরণের দেশে আমরা কি মানুষকে খাওয়াতে পারবো?
সেদিন যেমন ভাই একটা ছোট্ট হিসাব দিয়ে বলেছেন যে আমাদের দেশের যেটুকু আবাদি জমি আছে সেইটুকু আবাদি জমিতে যদি একবার করেও যদি ভালোভাবে ধান চাষ করা যায় তাহলে বাংলাদেশের কোনো মানুষের না খেয়ে মরার কথা না। বাংলাদেশে প্রতিদিন এই জমি দখলকারী ভূমিগ্রাসীদের কারণে প্রতিদিন 200 হেক্টর করে জমি কমছে। তারপরেও সর্বশেষ আমাদের জমির পরিমাণ এখন দাঁড়িয়েছে 80 লক্ষ হেক্টর। প্রতি হেক্টর জমিতে যদি বছরে 2 বার ধান করা যায় তাহলে কমপক্ষে 8 টন করে ধান উৎপাদন হবে সাধারণভাবে চাষ করলে। তাহলে আমাদের 640 কোটি টন আমাদের মানে 864 তারপর 640 কোটি টন আমাদের হতে পারে, মানে ধান আবাদ হতে পারে। সেই ধান চালে রূপান্তর করলে কত হয়? আমাদের প্রত্যেক মানুষের মাথা পিছু প্রায় 300 কেজি করে চাল করার কথা। আন্তর্জাতিক সংস্থা হিসাবে অনুযায়ী বছরে 180 কেজি চাল হলে একজন মানুষের মানে পরিপূর্ণভাবে মেটার কথা। তাহলে তো আমাদের 120 কেজি করে চাল প্রত্যেকের জন্য উদ্বৃত্ত থাকার কথা। সেই দেশে কেন বলা হচ্ছে 36% বাংলাদেশের শিশু অপুষ্টিজনিত কারণে তারা খাটো হয়ে আছে? কিউবাতে যেমন করে ক্যাস্ট্রো দেখিয়ে দিয়েছিলেন যে কিউবার যেটুকু জমি আছে সেই জমি যদি ঠিক মতো ব্যবহার করা যায়, কিউবার কোনো মানুষের না খেয়ে থাকার সুযোগ নাই, কিউবার কোনো মানুষের দরিদ্র থাকার সুযোগ নাই। অনেক অবরোধের মধ্য দিয়েও কিউবা কিন্তু প্রমাণ করেছে তার নিজস্ব সম্পদ দিয়েও সে দেশের মানুষকে খাওয়াতে পারে, শিক্ষিত করতে পারে। আমরা কিউবার কাছ থেকে সেই শিক্ষাটাও আমাদের দল আমরা নেওয়ার চেষ্টা করেছি যে আমাদের যা সম্পদ আছে সেই সম্পদের যদি সুষ্ঠু ব্যবহার হয় আর যদি বন্টনটা সুষম হয় আর শোষক এবং উৎপীড়কদেরকে যদি উৎখাত করা যায় তাহলে এই বাংলাদেশে আমরাও একটা মর্যাদা সম্পন্ন জীবন খুঁজে পেতে পারি। ফলে কিউবা শুধুমাত্র তার নিজের দেশকে তারা উন্নত করেছে, নিজের দেশকে তারা বলেছে আমরা হয়তো আমেরিকার মতো এত উন্নত দেশ নই, আমরা কিউবার মতোই। কিন্তু আমি হচ্ছি সেই দেশের রাষ্ট্রপ্রধান যে রাষ্ট্রপ্রধান কখনো বেকার সমস্যা নিয়ে যাকে মাথা ঘামাতে হয় না, কখনো তাকে ক্ষুধার সমস্যা নিয়ে মাথা ঘামাতে হয় না, তাকে মাথা ঘামাতে হয় অন্য বিষয় নিয়ে যে মানুষের জীবন আরো কিভাবে উন্নত করা যায়। আর আমেরিকার রাষ্ট্রপতি প্রতি সময় ভাবতে হয় বেকারত্ব কিভাবে দূর করবে কিংবা সে দুর্নীতি কিভাবে দূর করবে। তাহলে এখানেও কিন্তু একটা রাষ্ট্র ব্যবস্থার পার্থক্য তিনি আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন যে আমি খুব ভাগ্যবান মানুষ। কি কারণে? যে অন্ধকার জঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে মানুষ যেমন হঠাৎ করে পথের সন্ধান পায়, আমিও কিউবার জনগণের কিভাবে মুক্তি আসবে সেটা খুঁজতে খুঁজতে মার্ক্সবাদের সন্ধান পেয়েছি। ফলে মার্ক্সবাদকে তিনি হাতিয়ার করে তাদের দেশের মানুষের মুক্তি যেমন এনেছেন, গোটা পৃথিবীর মানুষের মুক্তির সংগ্রামের কথাও বলেছেন। আর সর্বশেষ তিনি 2000 সালে যখন এই যে গোটা বিশ্বের জলবায়ু নিয়ে আলোচনা তৈরি হয়েছে তখন তিনি ধরিত্রী সম্মেলন যেটা ব্রাজিলে হয়েছিল সেখানে তিনি একটা তাৎপর্যপূর্ণ বক্তৃতা করেছেন যে গোটা পৃথিবীর মাত্র 20 ভাগ দেশ, যাদেরকে আমরা বলি 20 ভাগ মানুষের দেশ, যাদেরকে আমরা উন্নত দেশ বলি, আমেরিকা অথবা ইউরোপের দেশগুলো, তারা গোটা পৃথিবীর যা জ্বালানি সম্পদ আছে তার 75 ভাগ ব্যবহার করে। গোটা পৃথিবীকে সবচেয়ে বেশি দূষণ করে তারা। গোটা পৃথিবীতে অ্যাসিড সৃষ্টি করার কারণ তারা। প্রতিদিন তাদের কারণে বনভূমি উজাড় হওয়ার কারণে প্রতিদিন 2 কোটি টনের উপরে করে মাটি পৃথিবী থেকে তারা সমুদ্রে চলে যাচ্ছে, মানে গাছ কাটার কারণে মাটি আলগা হয়ে সমুদ্রে চলে যাচ্ছে। তার বলছে গোটা পৃথিবীতে মরুকরণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই মরুকরণ প্রক্রিয়াটা এমন সেটা প্রায় আমেরিকা মহাদেশের প্রায় মতো একটা এলাকা এখন মরুকরণ হয়ে গেছে। এর সমস্ত কিছুর জন্য দায়ী ওই পুঁজিবাদী রাষ্ট্রগুলো। আর এর দুর্ভোগ বহন করছে কারা? গোটা পৃথিবীর দরিদ্র মানুষ, যাদের আর্থিক সংগতি নেই। ফলে গোটা পৃথিবীর পরিবেশ দূষণ করছে তারা, আর তার দায় বহন করছে সাধারণ মানুষ। ফলে যদি তারা পরিবেশ দূষণের দায়ে তারা অভিযুক্ত, তাদেরকে এই পরিবেশ দূষণের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এই যে আজকে যেমন বাংলাদেশ সরকার মানে তার একটা লোভের চোখ চকচক করে যে আমরা জলবায়ু বিপর্যয়ের কারণে যে তহবিল, সেই তহবিল থেকে টাকা দেব। এই জলবায়ু বিপর্যয়ের জন্য যে আমেরিকানরা দায়ী, এটার জন্য যে তথাকথিত উন্নত দেশগুলো দায়ী, আর তার মানে দুর্ভোগ যে বহন করছে আমাদের গোটা পৃথিবীর গরিব মানুষরা। তারা শ্বাসকষ্টে ভুগছে, তারা নিউমোনিয়াতে ভুগছে, তারা ডিসেন্ট্রিতে ভুগছে, তারা ডায়রিয়াতে ভুগছে, তাদের স্কিন ডিজিজে ভুগছে এবং গোটা পৃথিবীতে এখন যেভাবে ক্যান্সার ছড়িয়ে পড়েছে অতিবেগুনি রশ্মির সহজ অনুপ্রবেশের কারণে, তার সমস্ত সাফারার হচ্ছে আমাদের সাধারণ মানুষ। কিন্তু এর জন্য দায়ী হচ্ছে ধনীরা। ফলে ওরা ক্ষতিপূরণ দেবে না কেন? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গোটা পৃথিবীতে যখন একটা ছোট্ট দেশ, কিন্তু ছোট দেশ কিভাবে এই সাম্রাজ্যবাদী লুণ্ঠন, শুধু অর্থনৈতিক লুণ্ঠন নয়,
পরিবেশটাকে ধ্বংস করার কি কাজ করেছে সেটাকে তিনি আঙুল তুলে দেখিয়েছিলেন। যেমনটা মার্কস এক সময় দেখিয়েছিলেন যে পুঁজিবাদ সে শুধু শ্রমিকদের শ্রম শোষণ করে তা না, সে শুধু কৃষকের শ্রম শোষণ করে তা না, সে যে গ্রামের জমিকেও শোষণ করে সেটা তিনি দেখাতে গিয়ে বলেছেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে, যে গ্রামের কৃষক যে জমিতে ফসল উৎপাদন করে, ফসল উৎপাদন করতে গিয়ে তার পুষ্টি তো ওই জমি থেকেই আসে, এই ফসল সব চলে আসে শহরে, শহরের মানুষ সেটা খায়, খাওয়ার পর সেটাকে আবার বর্জ্য হিসেবে ফেলে দেয়। যেমন ধরুন আমার যদি রংপুরে একজন কুমড়া চাষ করে, তরমুজ চাষ করলো না করে, সে তো এক ট্রাক ভর্তি কুমড়া অথবা তরমুজ পাঠিয়ে দিল তার জমি থেকে। তাহলে এই কুমড়া অথবা তরমুজ তৈরি করার পুষ্টি তো সে জমি থেকে নিয়েছে। আমরা ঢাকা শহরে এটা কিনে খেলাম, খেয়ে তারপর এটাকে আবার ফেলে দিলাম, বুড়িগঙ্গাতে চলে গেল, ওই জমি কিন্তু পুষ্টি হারালো। কৃষক শুধু তার ফসলের দাম পায়নি তা কিন্তু নয়, জমিও কিন্তু তার পুষ্টি হারিয়েছে। জমি পুষ্টি হারাবার পরে জমির পুষ্টি সরবরাহ করার কারণ নামে ওরা আবার সার উৎপাদন করে সেই সার বেশি দামে আবার কৃষকের কাছে বিক্রি করছে। কিভাবে একটা মানে জমিকেও শোষণ করছে এবং এই জমিকেও শোষণ করে পুঁজিপতিরা মুনাফা তৈরি করছে। কিংবা আজকে দেখুন মুনাফার ক্ষেত্র কত জায়গায়, মায়ের স্নেহ ওদের কাছে মুনাফার ক্ষেত্র। বিজ্ঞাপন এমন ভাবে করছে যে মোবাইলে কথা বলতে না পারলে মা খুব দুঃখ পাচ্ছে, ফলে মাকে একটা মোবাইল কিনে দিতেই হবে, এই কথা বলে মায়ের ভালোবাসাকেও সে একটা বিজনেসের হাতিয়ার করছে। বাবার হাহাকার যে মেয়েটার গায়ে